এখন আমরা 11 নম্বর প্রশ্নের সমাধান করব। 11 নম্বর প্রশ্ন বলেছে দুইটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করে, এদের একটি ব্যাস 10 সেন্টিমিটার এবং অপরটির ব্যাসার্ধ 4 সেন্টিমিটার হলে এদের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত সেন্টিমিটার? এদের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত সেন্টিমিটার সেটা বের করার জন্য আমাদের চিত্রটা একটু খেয়াল করতে হবে। আমরা এখানে দুইটা বৃত্তকে পরস্পর অন্তঃস্পর্শ করিয়েছি। আমাদের এখানে এই বৃত্তটার ব্যাস দেওয়া রয়েছে 10 সেন্টিমিটার, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত আমাদের 10 সেন্টিমিটার। আর এটা যদি কেন্দ্র হয় তাহলে এটার ব্যাসার্ধ হবে 10/2 সমান হচ্ছে 5 সেন্টিমিটার, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত দূরত্ব হচ্ছে 5 সেন্টিমিটার। আবার যদি এই বৃত্তটা চিন্তা করি তাহলে এই বৃত্তটা কেন্দ্র যদি এটা হয় তাহলে আমাদের বলেছে যে এই বৃত্তটি ব্যাসার্ধ হচ্ছে 4 সেন্টিমিটার, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত দূরত্ব হচ্ছে 4 সেন্টিমিটার। এখন আমাদের প্রশ্নে বলেছে কেন্দ্রদ্বয়ের মধ্য দূরত্ব কত হবে, অর্থাৎ এটা একটা কেন্দ্র আর এটা আরেকটা কেন্দ্র, এই দুইটা কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব অর্থাৎ এখান থেকে এখানকার দূরত্ব কতটুকু সেটা বের করতে হবে। আমরা জানি দুটি বৃত্ত পরস্পরকে যদি অন্তস্থভাবে স্পর্শ করে তাহলে তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হয় তাদের ব্যাসার্ধদ্বয়ের বিয়োগফলের সমান, অর্থাৎ আমাদের এই 5 থেকে 4 এখন বিয়োগ করতে হবে। 5 থেকে 4 বিয়োগ করে পেলাম 1, অর্থাৎ আমাদের এখান থেকে এখানকার পর্যন্ত অর্থাৎ কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 1 সেন্টিমিটার। তাহলে 11 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে অপশান ক, 1 সেন্টিমিটার। এখন আমরা 12 নম্বর প্রশ্নের সমাধান করব। 12 নম্বর প্রশ্নে বলেছে স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণ ছাড়া বাকি কোণ দুটি কত হলে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব হবে? তো স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণ ছাড়া বাকি কোণ দুটির সমষ্টি 90 ডিগ্রি অপেক্ষা ছোট হলে ওই কোণ দুটি দিয়ে ত্রিভুজ গঠন করা সম্ভব হবে। এক্ষেত্রে দেখো ক নম্বরে বলেছে 30 ডিগ্রি ও 60 ডিগ্রি, তাহলে এই দুটোকে যোগ করলে হবে 90 ডিগ্রি, যা কিন্তু 90 ডিগ্রি অপেক্ষা ছোট নয়। আবার খ নম্বরে 40 ডিগ্রি প্লাস 50 ডিগ্রি যোগ করলে হবে 90 ডিগ্রি, যা 80 ডিগ্রি অপেক্ষা ছোট নয়, 90 ডিগ্রি অপেক্ষা ছোট নয়। আবার দেখো গ নম্বরে বলেছে 45 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি, তার মানে এটারও সমষ্টি করলে পাবো 90 ডিগ্রি, যা আছে 90 ডিগ্রি অপেক্ষা ছোট নয়। তাহলে এই তিনটে অপশান দ্বারা ত্রিভুজ গঠন করা সম্ভব নয়। এবার ঘ নম্বর অপশানে বলেছে 50 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, যে দুটোকে যোগ করলে পাবো আমরা 80 ডিগ্রি, যা 90 ডিগ্রি অপেক্ষা ছোট। তাহলে শর্ত অনুযায়ী আমরা কিন্তু ঘ নম্বর অপশানের কোণ দ্বয় দ্বারা স্থূলকোণী ত্রিভুজ গঠন করতে পারবো। তাহলে 12 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে অপশান ঘ। এখন নিচের তথ্যের আলোকে 13 ও 14 নম্বর প্রশ্নের উত্তর দিতে বলা হয়েছে। আমাদের উদ্দীপকে একটা চিত্র দেওয়া রয়েছে, বলা হয়েছে ও বৃত্তের কেন্দ্র জি সমান 10 সেন্টিমিটার, জিডি সমান 4 সেন্টিমিটার। 13 নম্বর প্রশ্নে বলেছে হাফ ই এফ জি কোণ সমান কত? চিত্র থেকে আমরা হাফ ই জি এফ জি এর মান কত সেটা একটু বের করি। আমরা যদি এই চিত্রটা একটু ভালো করে খেয়াল করি তাহলে দেখব যে এখানে এটা আছে একটা অর্ধবৃত্ত, আর ই এফ জি এটা কিন্তু একটা অর্ধবৃত্তস্থ কোণ, আর আমরা জানি অর্ধবৃত্তস্থ কোণ সমান এক সমকোণ, অর্থাৎ অর্ধবৃত্তস্থ কোণের মান 90 ডিগ্রি। তাহলে এখানে ই এফ জি এর মান হবে 90 ডিগ্রি, ই এফ জি কোণের মান হবে 90 ডিগ্রি। আমাদের চেয়েছে হাফ ই এফ জি কোণের মান কত, তাহলে হাফ ই এফ জি কোণ সমান হবে 90 ডিগ্রি বাই 2 সমান 45 ডিগ্রি। তাহলে আমাদের 13 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশন খ, 45 ডিগ্রি। এখন আমরা 14 নম্বর প্রশ্নের সমাধান করব। 14 নম্বরে বলেছে ডি ও এফ ত্রিভুজের পরিসীমা কত, অর্থাৎ ডি ও এফ এই ত্রিভুজটার পরিসীমা কত হবে সেটা বের করতে হবে। আমরা জানি ত্রিভুজের পরিসীমা সমান হচ্ছে 3 বাহুর সমষ্টি, অর্থাৎ আমাদের এখান থেকে যদি ও ডি এফ ত্রিভুজের পরিসীমা বের করতে হয় তাহলে ও ডি বাহুর দৈর্ঘ্য, ডি এফ বাহুর দৈর্ঘ্য এবং ও এফ বাহুর দৈর্ঘ্যকে যোগ করে দিতে হবে। এক্ষেত্রে দেখো আমাদের চিত্র অনুযায়ী আমাদের এখানে উদ্দীপকে বলেছে কি ও বৃত্তের কেন্দ্র জি সমান 10 সেন্টিমিটার, অর্থাৎ জিই এটা হচ্ছে 10 সেন্টিমিটার, অর্থাৎ এটা কিন্তু বৃত্তের ব্যাস। আর এখানে দেখো তাহলে আমরা লিখতে পারি ও জি সমান ও ই সমান ও এফ, এরা কিন্তু একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে আমাদের এর ব্যাস অর্থাৎ ও জি সমান ও ই সমান ও এফ সমান আমরা লিখতে পারি ও জি সমান ও ই সমান ও এফ সমান আমরা লিখতে পারি। দেখো যেহেতু ও জি হচ্ছে ব্যাস আর ও জি হচ্ছে ব্যাসার্ধ, তাহলে আমাদের এখানে জি এর মান 10 সেন্টিমিটার, অর্থাৎ ব্যাস দেওয়া হচ্ছে 10 সেন্টিমিটার, তাহলে ব্যাসার্ধ হবে একে 2 দ্বারা ভাগ করলে আমরা ব্যাসার্ধ পাবো 5 সেন্টিমিটার। তাহলে কিন্তু আমরা
এখান থেকে দেখো ও এফ এর মান পেয়ে গেলাম 5 সেন্টিমিটার, আর আমাদের জিডি এর মান বলেছে কত 4 সেন্টিমিটার, জিডি সমান 4 সেন্টিমিটার, তাহলে ডিএফ সমানও 4 সেন্টিমিটার হবে। ডিএফ সমান 4 সেন্টিমিটার হবে, কেননা জিএফ এর উপর ওডি হচ্ছে লম্ব, যার কারণে ডি বিন্দু কিন্তু জিএফকে সমান 2 ভাগে বিভক্ত করেছে, অর্থাৎ জিডি সমান 4 হলে ডিএফ এর মানও 4 হবে। এখন দেখো আমাদের ওডি এর মানটা জানা নেই, এখানে ওডি এর মানটা জানা নেই, তো আমরা যদি একটু খেয়াল করি তাহলে দেখো ও ডিএফ এটি হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা যদি দুইটি বাহুর দৈর্ঘ্য জানতে পারি তাহলে অপর বাহুর দৈর্ঘ্য পিথাগোরাসের উপপাদ্যের মাধ্যমে আমরা বের করতে পারি। তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমরা লিখতে পারি কি অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে এখানে অতিভুজ আসছে কোনটা ও এফ, সমকোণের সামনের বাহু এটা হচ্ছে অতিভুজ, তাহলে ও এফ স্কয়ার সমান আমরা লিখতে পারি ও ডি স্কোয়ার প্লাস ডিএফ স্কোয়ার। তো এখানে দেখো ওএফ এর মান আমাদের জানা আছে কত, ওএফ এর মান আছে 5, তাহলে আমরা এখানে মান বসাচ্ছি, ওডি এর মানটা আমাদের নির্ণয় রেখে দিলাম, আর ডিএফ এর মান দেখো আমরা পেলাম কত 4 সেন্টিমিটার, তাহলে 4 স্কোয়ার। এখন দেখো 5কে স্কোয়ার করলে হয় 25, 5কে স্কোয়ার করলে আমরা পাবো 25, আর 4 স্কোয়ার এর পাশে নিয়ে আসলে 4কে স্কোয়ার করলে হবে 16, এর পাশে নিয়ে আসলে হবে মাইনাস সমান ওডি স্কোয়ার। তাহলে এখানে আমরা বিয়োগ করে পাবো 9 সমান ওডি স্কোয়ার, তাহলে শুধু ওডি সমান পাবো √9 সমান ওডি, অর্থাৎ ওডি সমান আমরা পেলাম কত 3 সেন্টিমিটার। এখন আমরা আমাদেরকে বলেছে এই যে ত্রিভুজ, এই ত্রিভুজের পরিসীমা কত, তাহলে দেখো ওডি এর মান আমরা পেলাম কত 3 সেন্টিমিটার, ওডি এর মান পেয়েছি 3 সেন্টিমিটার, আর ডিএফ এর মান 4 সেন্টিমিটার, এটার মান আছে 5 সেন্টিমিটার। এখন আমরা এই বাহু দৈর্ঘ্যগুলো যদি যোগ করি, অর্থাৎ 3 + 4 + 5 সমান 12 সেন্টিমিটার, তাহলে আমাদের ডিওএফ ত্রিভুজের পরিসীমা হচ্ছে 12 সেন্টিমিটার। 14 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে অপশান ক 12 সেন্টিমিটার। এখন আমরা 15 নম্বর প্রশ্নের সমাধান করব। 15 নম্বর প্রশ্নে একটি বৃত্ত দেওয়া রয়েছে, বলা হয়েছে ও বৃত্তের কেন্দ্র বিওসি কোণ প্লাস এওডি কোণ সমান কত, অর্থাৎ আমরা যদি এখান থেকে একটা এই যে বিওসি কোণ প্লাস এওডি কোণ, অর্থাৎ এখানে একটা কোণ এখানে একটা কোণ, এই যে দুইটা কোণ তৈরি হবে, এই দুইটি কোণের সমষ্টি কত সেটা বের করতে বলেছে। এখন চিত্র অনুযায়ী আমরা বলতে পারি বিওসি কোণ প্লাস এওডি কোণ সমান 2বিইসি কোণ, আর এখানে দেখো আমাদের বিইসি কোণ এটা কিন্তু একটা সমকোণ, তাহলে আমরা জানি সমকোণের মান হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এখন আমরা বিইসি কোণের পরিবর্তে লিখতে পারি 90 ডিগ্রি, আর 2 × 90 ডিগ্রি অর্থাৎ 2কে 90 দ্বারা গুণ করলে 180 ডিগ্রি। সুতরাং 15 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে অপশান গ 180 ডিগ্রি। এখন আমরা 16 নম্বর প্রশ্নের সমাধান করব। 16 নম্বর প্রশ্নে আমাদের একটা চিত্র দেওয়া রয়েছে, বলা হয়েছে এসি কোণের মান কত সেটা বের করতে। চলো এসি এর মান কত সেটা আমরা একটু বের করি। এসি এর মান বের করতে গেলে আমাদের চিত্রটা একটু ভালো করে খেয়াল করতে হবে। দেখো আমাদের এখানে একটি এবিসি ত্রিভুজ দেওয়া রয়েছে, যা তিনটি কোণের মান যথাক্রমে x + 60 ডিগ্রি, 2x + 20 ডিগ্রি, x + 60 ডিগ্রি দেওয়া রয়েছে। আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি সমান 180 ডিগ্রি, তাই আমরা লিখতে পারি এ কোণ প্লাস বি কোণ প্লাস সি কোণ সমান 180 ডিগ্রি। এখানে আমরা এ কোণ বি কোণ এবং সি কোণের মান বসিয়ে দিয়েছি, দিয়ে সমাধান করে এক্সের মান 10 ডিগ্রি পেয়েছি। এখন দেখো এখানে আমাদের এসি কোণ আর এই এসি বি কোণ, অর্থাৎ এই কোণ আর এই কোণ, এই দুইটা কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, কেননা এই দুইটা কোণ মিলে একটি সরল কোণ তৈরি হয়, আর আমরা জানি এক সরল কোণ সমান 180 ডিগ্রি, তাই আমরা লিখতে পারি এসি বি কোণ প্লাস এসি কোণ সমান 180 ডিগ্রি। এখানে এসি বি কোণের মান x + 60 ডিগ্রি দেওয়া আছে, আমরা বসিয়ে দিলাম, আর এসি কোণটা নির্ণয় করতে হবে, আর এর পাশে 180 আছে বসিয়ে দিলাম। এক্সের মান আমরা একটু আগে 10 ডিগ্রি বের করেছি, বসিয়ে দিয়েছি প্লাস 60 ডিগ্রি। এখন কি করেছি এই দুইটা যোগ করেছি, যোগ করে আমরা পক্ষান্তর করে এর পাশে নিয়ে গেছি, তাহলে 180 ডিগ্রির সাথে 70 ডিগ্রি বিয়োগ হয়েছে। 180 ডিগ্রি থেকে 70 ডিগ্রি বিয়োগ করলে আমরা পাবো 110 ডিগ্রি। অতএব এসি কোণের মান আমরা পেলাম 110 ডিগ্রি। সুতরাং 16 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান ক 110 ডিগ্রি। এখন নিচের চিত্রের আলোকে 17 ও 18 নম্বর প্রশ্নের উত্তর দিতে বলা হয়েছে। আমাদের এখানে একটা চিত্র দেওয়া রয়েছে, বলা হয়েছে এবিসিডি একটি সামান্তরিক। 17 নম্বর প্রশ্নে বলেছে এক্স এর মান কত ডিগ্রি। চলো এক্স এর মান কত ডিগ্রি সেটা আমরা একটু বের করি।
আমরা এই চিত্রটা যদি একটু খেয়াল করে দেখি, আমাদের এখানে এ বি সির সামান্তরিকের ডি কোণের মান দেওয়া রয়েছে, আর আমরা জানি সামান্তরিকের বিপরীত কোণ দ্বারাই পরস্পর সমান হয়, অর্থাৎ এই কোণের মান আর এই কোণের মানটা সমান হবে। তাহলে এডিসি কোণের মান যদি 3x+8 হয়, তাহলে এবিসি কোণ অর্থাৎ এই কোণের মানও 3x+8 হবে। তাই আমরা লিখতে পারি এবিসি কোণ সমান এডিসি কোণ, আর এডিসি কোণ সমান যদি 3x+8 হয়, তাহলে এবিসি কোণের মানও 3x+8 হবে। এখন দেখো আমাদের এখানে একটা কোণ দেওয়া রয়েছে, আর আমরা এখানে একটা কোণের মান পেয়েছি কত, 3x+8। তাহলে এই দুইটা কোণ মিলে এখন এই দুইটা কোণের সমষ্টি হবে 180 ডিগ্রি, কেননা এই কোণ আর এই কোণ মিলে একটা সরল কোণ তৈরি করে, আর আমরা জানি এক সরল কোণ সমান 180 ডিগ্রি। তাই আমরা লিখতে পারি যে এ বি সি কোণ প্লাস সিবিই কোণ সমান 180 ডিগ্রি, এ বি সি কোণ প্লাস সিবিই কোণ সমান 180 ডিগ্রি। আমরা এখানে কোণগুলোর মান বসাই দিলাম, দিয়ে সমাধান করলাম, সমাধান করে আমরা এক্সের মান 33 পেয়ে গেলাম। অর্থাৎ আমাদের 17 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান গ 33। এখন আমরা 18 নম্বর প্রশ্নের সমাধান করব। 18 নম্বর প্রশ্নে বলেছে সামান্তরিকের বৃহত্তর কোণের মান কত ডিগ্রি। তো আমরা চিত্র থেকে দেখতে পাচ্ছি এটা হচ্ছে সামান্তরিকের বৃহত্তর কোণ, অর্থাৎ এডিসি কোণ হচ্ছে সামান্তরিকের বৃহত্তর কোণ, আর এডিসি কোণের মান দেয়া রয়েছে, এডিসি কোণ সমান দেয়া রয়েছে 3x+8, 3x+8। আমরা এক্সের মান একটু আগে বের করলাম 33, তো আমরা এক্সের মান এখানে বসিয়ে দিলাম +8। তাহলে আমরা এখানে যদি গুণ করি, 3-র সাথে 33 গুণ করলে পাবো 99, তার সাথে 8 যদি যোগ করি তাহলে আমরা পেয়ে যাব 107। তাহলে আমাদের 18 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে অপশান গ 107। এখন আমরা 19 নম্বর প্রশ্নের সমাধান করব। 19 নম্বর প্রশ্নে বলেছে cosec থিটা ইন্টু √sec² থিটা -1 সমান কত। তো চলো আমরা এর মান কত হবে সেটা একটু বের করি। তো আমরা এখান থেকে লিখতে পারি cosec থিটা sec² থিটা -1, আমরা জানি এটা সমান হচ্ছে tan স্কোয়ার থিটা, আর উপর রুট আছে বসিয়ে দিলাম। তাহলে cosec থিটা স্কোয়ার আর রুট কাটা গেলে শুধু tan থিটা থাকে, cosec থিটা। তো আমরা দেখো cosec থিটা সমান জানি কি 1/sin থিটা, আবার tan থিটা সমান আমরা জানি কি sin থিটা বাই cos থিটা। এখন এই sin থিটা কাটা যায়, তাহলে কি থাকে 1/cos থিটা থাকে, এটা সমান হচ্ছে 1/cos থিটা, আর আমরা জানি 1/cos থিটা সমান sec থিটা। তাহলে 19 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান ক sec থিটা। এখন নিচের তথ্যের আলোকে 20 এবং 21 নম্বর প্রশ্নের উত্তর করতে বলা হয়েছে। আমাদের উদ্দীপকে একটা চিত্র দেওয়া রয়েছে। 20 নম্বর প্রশ্নে বলা হয়েছে tan y এর মান নিচের কোনটি। tan y এর মান নিচের কোনটি হবে, চিত্রের আলোকে আমরা সেটা নির্ণয় করি। আমাদের এরূপ একটা চিত্র দেওয়া রয়েছে, বলা হয়েছে tan y এর মান কত হবে। আমরা জানি tan y সমান লম্ব বাই ভূমি। এই চিত্রে যদি আমাদের লম্ব এবং ভূমি উভয়ের মান দেয়া থাকে, তাহলে আমরা সহজে কিন্তু এখানে মান বসিয়ে tan y এর মান বের করতে পারবো। কিন্তু এখানে দেখো আমাদের এই চিত্র মতে এটা হচ্ছে অতিভুজ, আর এটা হচ্ছে আমাদের ভূমি, কিন্তু এখানে আর এটা হচ্ছে লম্ব। এখানে অতিভুজ এবং ভূমির মান দেয়া রয়েছে, লম্বের মান দেয়া নেই। এজন্য আমাদের tan y এর মান বের করতে গেলে এই লম্বের মানটা আগে বের করতে হবে। আর আমরা জানি যদি সমকোণী ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে, তাহলে অপর বাহুর দৈর্ঘ্য পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে বের করা যায়। তাই আমরা লিখলাম পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখানে আমরা বিসি এর মান বসিয়ে দিলাম, এসি এর মান বসিয়ে দিলাম। 2কে স্কয়ার করলে হয় 4, 1কে স্কয়ার করলে হয় 1, সে 1 এর পাশে নিয়ে আসলে 4 এর সাথে বিয়োগ হয়ে যায়। তার মানে এবি স্কয়ার সমান আমরা পেলাম 3, আর শুধু এবি সমান আমরা পাই √3। তাহলে এখন এখানে দেখো লম্ব এর মান আসলো √3। তাহলে এখানে মানটা বসাই যে লম্বের মান পেয়েছি √3 বাই ভূমির মান আমাদের এখানে দেওয়া রয়েছে 1। সুতরাং tan y সমান আমরা পেলাম √3। অর্থাৎ 20 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান ক √3।